হ্যালো। তো এর আগের ক্লাসে আমরা শর্করার মনোস্যাকারাইডটা পড়েছি। আজকে আমরা নেক্সট পার্ট, সেটা হচ্ছে ডাইস্যাকারাইডটা পড়ব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তাহলে অলিগো যে স্যাকারাইড আছে তাদের মধ্যে ডাইস্যাকারাইড হচ্ছে সবচেয়ে কমন, আর সেটা পড়লেই তোমাদের হয়ে যাবে কাজ। চলো আমরা আজকে পড়বো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে কি পড়বো আমরা? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, তিনটা ডাইস্যাকারাইড আমরা পড়বো, সেটা নিয়ে বুঝবো ভালো করে। দেখো, একটা হচ্ছে আমাদের ম্যালটোস, দুই নম্বর হচ্ছে আমাদের কি ল্যাকটোস, আর এটা হচ্ছে আমাদের সুক্রোজ। এই তিনটার স্ট্রাকচার আমরা জানবো কিভাবে তৈরি হচ্ছে, এই তিনটা পড়লেই হয়ে যাবে। এবার ম্যালটোস তৈরি হয় দুটো গ্লুকোজ নিয়ে, তাহলে দুটো গ্লুকোজ ইউনিট মিলে হয় ম্যালটোস। গ্যালাক্টোস আর গ্লুকোজ মিলে তৈরি হয় আমাদের ল্যাকটোস, আর গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে তৈরি হয় আমাদের সুক্রোজ। ঠিক আছে? তো এবারে সবার প্রথমে আমরা গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারটা আঁকবো। এর আগে দিয়ে আমি এটা শিখিয়েছিলাম কিভাবে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়। যারা নতুন আসছো এই ক্লাসে, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। এবার এখানে কিন্তু কার্বন আছে, কার্বন 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 কার্বন। এইবার ম্যালটোজের ক্ষেত্রে দুটো গ্লুকোজই থাকে আলফা গ্লুকোজ। ঠিক আছে? তাহলে আলফা গ্লুকোজ মানে ওএইচটা থাকবে নিচে এক নাম্বার কার্বনের। ঠিক আছে? এটা হচ্ছে কার্বন নাম্বার 1 2 3 4 5। তারপরে গ্লুকোজের এইচ, ওএইচ, তারপর এখানে ওএইচ এইচ। স্ট্রাকচার কিভাবে মনে রাখতে হয় সেটা কিন্তু তোমরা আগে ভিডিও দেখবে। তারপর এখানে এইচ, উপরে CH2OH। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ছবি? আলফা গ্লুকোজের ছবি। তাহলে আলফা গ্লুকোজের এই ওএইচটা এই CH2OH থেকে দূরে থাকে। বা আরেকটা আমরা আলফা গ্লুকোজের ছবি আঁকি, সেম জিনিস আঁকবো। তাহলে এইচ, ওএইচ, এইচ, ওএইচ, এইচ, ওএইচ, এইচ, এইচ, ওএইচ, এইচ, CH2OH। তাহলে ডাইস্যাকারাইডের মধ্যে দুইটা শর্করা থাকবে। এবার দেখো, এইটা হচ্ছে একটা আরেকটা আলফা গ্লুকোজ। এবার কি হবে? গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে এই দুইজনের মধ্যে। কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখো। এই দুইটা শর্করার এই যে অ্যানোমারিক কার্বনটা আছে, এই যে সি এই কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু একটু স্পেশাল কার্বন। কেন? দেখো, এই কার্বনটা একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, এদিকেও একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই না? তার ফলে কি হচ্ছে, অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তারা ইলেকট্রনগুলো এই অক্সিজেনের দিকে টানবে। তার ফলে কি হবে, এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে এবং সেই ইলেকট্রন চাবে। ইলেকট্রন কার কাছ থেকে নিবে? ও ইলেকট্রন নিবে পাশের যে শর্করা তার থেকে, এই যে আলফা গ্লুকোজটা থেকে। বাকিদের থেকেও নিতে পারে, কিন্তু এখানে সবচেয়ে কাছের যে ওইচ এই কার্বনটার আছে সেটা হচ্ছে এইটা। তাহলে ও কি করবে, এই অক্সিজেন থেকে ইলেকট্রন নিবে এবং কার্বনের সঙ্গে কার্বনকে দিবে। তারপরে দেখো, এই কার্বনটাতে কয়টা বন্ধনী তৈরি হয়ে থাকলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বন্ধনী তৈরি হয়ে যাচ্ছে না? পাঁচটা বন্ধনী তো কার্বন তৈরি করতে পারে না। ম্যাক্সিমাম কয়টা পারে? ম্যাক্সিমাম চারটা। তার ফলে কি হবে, সেই গঠনটাকে স্টেবিলাইজ করার জন্য এখান থেকে এইচ এবং এখান থেকে OH বের করে দিবে, এবং বের করে কি তৈরি হবে? H2O বা জল তৈরি হবে। এবং এই যে এখান থেকে এইচ চলে গেল, এবং এদের মধ্যে আমরা যদি এটাকে ভালো করে আঁকি, ওটা এখানে দিয়ে দিব, এই দেখো বন্ধনী তৈরি হয়ে গেল। ঠিক আছে? তাহলে COC,
এই বন্ধনীটাকে আমরা বলছি কি, এই বন্ধনীটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে জিনিসটা মনে রাখো যে প্রোটিনে পেপটাইড বন্ধনী দেখা যায় আর শর্করার মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়। যেহেতু ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধনীটা তৈরি হলো, এটা একটা সমযোজী বন্ধন এবং শক্তিশালী বন্ধন। তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ধনী একটা কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনী। ক্লিয়ার আশা করি। তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম। এবার প্রশ্ন হতেই পারে যে স্যার এখান থেকে এইচটা আর এখান থেকে ওইচটা কেন? এখান থেকে তো এইচ আর এখান থেকে ওইচ বের হতে পারতো। কারণ হচ্ছে যে এই কার্বনটা একটু স্পেশাল টাইপের কার্বন। কেন? কারণ তার সে দুইটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তুমি যদি এখান থেকে ওইচটা বের করতে তাহলে এই টোটাল স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যেত। তার জন্য এখান থেকে কেবলমাত্র ওএইচ বের হয়। আর এখান থেকে জাস্ট নর্মাল কার্বন, এর সঙ্গে একটাই অক্সিজেন ছিল, এই যে ও আর একটা এইচ ছিল। তার জন্য এখান থেকে তুমি যদি এই মানে ওএইচটাকে বের করে দিতে, এই স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যেত। তার জন্য আমরা কি করব, এখান থেকে ওএইচ বের করব আর এখান থেকে এইচ। শুধু এতটুকু মনে রাখবে যে অ্যানোমেরিক কার্বন থেকে ওএইচ বের হয়, আর অন্য যে সুগার যেটা ইলেকট্রন দান করে সেখান থেকে এইচ বের হয়। তাহলে জল বের হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এই বন্ধনীটা কি আমরা কি বলবো? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে বন্ধনী কার কার মধ্যে হলো? আলফা 1। তাহলে আলফা 1 নাম্বার কার্বনের সঙ্গে আলফা গ্লুকোজের 4 নাম্বার কার্বন, মানে আলফা, এখানে আলফা লিখেই দিয়েছি তাই আমি বারবার আলফা লিখবো না, 4। তাহলে এই বন্ধনীটাকে আমরা কি বলবো? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী। পরীক্ষায় কোশ্চেনে কি আসবে? ম্যালটোজে কোন বন্ধনী দেখা যায়? তোমার তো শুধু হবে আলফা 1,4 বন্ধনী দেখা যায়। আলফার মানে কি বললাম? ওএইচটা নিচের দিকে থাকবে। 1 কেন বলে? কারণ 1 নাম্বারের সঙ্গে 4 নাম্বারের বন্ধনী থাকে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ম্যালটোজ পড়লাম, এবার আমরা পড়বো ল্যাকটোজ নিয়ে। ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়? একটা বিটা গ্যালাক্টোজ আর একটা আলফা গ্লুকোজের মধ্যে। তো বিটা গ্যালাক্টোজের আমরা ছবি আঁকি সবার প্রথমে। এই ও, বিটা মানে ওএইচটা থাকবে উপরে, এইচ থাকবে নিচে, বাকি এখানে ওএইচ, ওএইচ, এখানে এইচ। তোমাকে এগুলো সাইক্লিক স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে, কোনটা গ্লুকোজের কোনটা গ্যালাক্টোজের। এইবার যেহেতু গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নাম্বার পজিশনে উল্টা থাকে, মানে উপরে থাকবে OH আর নিচে থাকবে H। মনে রাখো গ্যালাক্টোজের 1 2 3 4 এরকম স্ট্রাকচার থাকে, H OH, এখানে থাকে হচ্ছে তোমার H OH, 4 নাম্বার পজিশনও সেম H OH। তাহলে এইচটা নিচে এইদিকে আছে, তার মানে এটা নিচে থাকবে, আর OH-টা উপরে থাকবে। আর এদিকে হচ্ছে এখানে থাকবে H আর উপরে থাকবে CH2OH। তাহলে বিটা গ্লুকোজ হলো, কারণ অ্যানোমারিক কার্বনে এটা 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে OH-টা CH2OH এর কাছে আছে। এইবারে আলফা গ্লুকোজের ছবি আঁকি আমরা। আলফা গ্লুকোজের ছবি যেমন আগে তোমরা বলছো তেমনই আঁকবো। এটা হচ্ছে আলফা গ্লুকোজের ছবি। তাহলে H OH H OH OH H, এটা হচ্ছে আমাদের H OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে CH2OH। তো গল্পটা আগের মতোই সেম। তাহলে এখান থেকে আমাদের কি বের হয়ে যাবে? এখান থেকে আমাদের OH বের হয়ে যাবে। তাহলে এই সুগার থেকে OH বের হয়ে যাবে অ্যারোমাটিক কার্বনের OH থেকে, আর এখান থেকে এই Hটা বের হবে, Hটা, এই Hটা। ঠিক আছে, তাহলে কি হবে? এটা বন্ধ হয়ে গেল, এই ওটা আমি এখানে লিখলাম, এই দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে গ্লাইকোসাইডিক বন্ধনীটা এরকম, এখানে একটু তোমাকে টেরা করে লিখতে হবে, কারণ কি? কারণ ওএইচটা উপরে নিচে ছিল। বুঝা গেল? তাহলে এখানে তুমি বন্ধনীটাকে কি নাম দিবে? এইবার এখানে তুমি নাম দিবে, যেহেতু এটা হচ্ছে বিটা গ্যালাক্টোজ আর এটা হচ্ছে আলফা গ্লুকোজ, তাহলে তুমি নাম দিবে বিটা 1 আলফা 4 গ্লাইকোসাইডিক বন্ধনী। ঠিক আছে,
কারণ এটা আলফা গ্লুকোজের 4 নাম্বার কার্বন আর এটা 1 নাম্বার কার্বন। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী কোথায় দেখা যায়? ল্যাকটোজে। ক্লিয়ার? এবার আমরা আসবো সুক্রোজ সম্বন্ধে। এটাকে আমি মুছে দিচ্ছি একটু। এটা হচ্ছে বিটা 1 আলফা 4 গ্লাইকোসাইডিক বন্ধনী। এবার আমরা আসবো এটার গঠনে। তো এখানে থাকে আলফা গ্লুকোজ আর সুক্রোজে থাকে বিটা ফ্রুক্টোজ। একটা ছবি দেখো, H OH H OH OH হ্যাঁ ঠিক আছে, H OH H CH2OH। ঠিক আছে, এরপর আমি ফ্রুক্টোজের ছবি আঁকি। বিটা ফ্রুক্টোজের কথা বলছে। ফ্রুক্টোজের গঠনের মধ্যে এবার এইদিকে 1 নাম্বার আমরা করব। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তাহলে এইদিকে CH2OH, তারপর থাকবে আমাদের OH থাকে। তোমরা ফিউরানোস গঠনটা মনে করো আগের ভিডিও। তারপরে থাকবে আমাদের ফ্রুক্টোজ, একটু ইয়েতে মনে রাখি, হ্যাঁ, CH2OH, C double bond O, bond C, bond OH, bond H, bond C, bond H, bond OH, bond C, bond H, bond OH, bond CH2OH। এবার 3 নাম্বার পজিশন, তার মানে এখানে হবে H, এখানে হবে OH আর নিচে হবে H। 4 নাম্বার পজিশনে H, এদিকে হবে OH। 5 নাম্বার পজিশনের OH-টার এই যে একটা মানে এই ওটা হচ্ছে এটা, আর হ্যাঁ এই 5 নাম্বারের ওটা, 5 নাম্বারের ওটা হচ্ছে এই যে এটা, আর এই ওটা হচ্ছে এইটা, আর এর এইচটা হচ্ছে এখানে লেগে গেছে। তাহলে বাকি থাকলো কি? এইটা আর এটা। তাহলে দেখো এইবার, তাহলে বিটা যেহেতু বলছে, তার মানে CH2OH গ্রুপটা উপরে থাকবে 6 নম্বরে, আর এই এইচটা থাকবে নিচে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজের ছবি। এইবার ফ্রুক্টোজের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বন হচ্ছে 2 নাম্বার পজিশনটা। তার মানে এই কার্বনটা কি আমাদের? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, অ্যানোমারিক কার্বন। আমরা এর আগে পড়ছিলাম। আর এই গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বন কোনটা? এটা। এইবার যে কেউ যে কাউকে অ্যাটাক করতে পারে, ব্যাপারটা মনে রাখো। আগের ক্ষেত্রে ছিল যে এই কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, তার জন্য এই ইলেকট্রন এই OH থেকে নিচ্ছিল। কিন্তু এখানে এও ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এও ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এই OH-ও একে অ্যাটাক করতে পারে, আবার এই OH-ও একে অ্যাটাক করতে পারে, যে যে কাউকে করতে পারে। বোঝা গেল? তার মানে যদি দেখা গেল যে এটা একে অ্যাটাক করে, তার মানে এখান থেকে আমরা OH বের করব আর এখান থেকে H বের করব। তাহলে আমাদের হয়ে যাবে কেমন? স্ট্রাকচারটা এরকম এরকম হয়ে যাবে। বুঝা গেল? তার মানে জল বের হয়ে গেল। আবার বিপরীতে যদি আমি বলি যে যে এ অ্যাটাক করছে, এ একে অ্যাটাক করছে, তার মানে এখান থেকে OH বের হবে আর এখান থেকে H বের হবে। তার মানে স্ট্রাকচারটা কেমন হবে? এবার ওই আগের বারের মতো, ব্যাপারটা সেম, কিন্তু এখানে যেমন কেবলমাত্র এখান থেকেই অ্যানোমারিক কার্বন থেকেই OH বের হচ্ছিল, এখানে উভয়ের থেকে OH বের হতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সুক্রোজের গঠন। তাহলে এবার এটাকে কি লিখবো? বন্ধনী রেখে আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড। পরীক্ষার জন্য তোমাকে এইটুকু মনে রাখতে হবে, আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের কিভাবে ডাইস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। এই 3টা মনে রাখলেই তোমার এনাফ, এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, এইবার আমরা পড়ব পলিস্যাকারাইড।
তা ডাইস্যাকারাইড শেষ, এবার আমরা পড়ব পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, এবার পলিস্যাকারাইড দুই ধরনের থাকে, একটা হচ্ছে আমাদের হোমোপলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে আমাদের হেটেরোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডের মধ্যে একই ধরনের সরল শর্করা থাকে। পলিস্যাকারাইড মানে কি, তার মধ্যে 10-এর বেশি সরল শর্করা থাকবে, 10-এর বেশি সরল শর্করা থাকবে। এখানে একই ধরনের থাকবে আর এখানে আলাদা আলাদা থাকবে। এটা কিন্তু ক্লাস 11 এর সিলেবাসে নাই, আউট অফ সিলেবাস। আমি তোমাদের শুধু জাস্ট দুটো এক্সাম্পল দেখিয়ে দিব, তোমরা পড়ে নিও, আমি এটা স্ট্রাকচার কিচ্ছু করতে যাব না। আমরা আসবো কি হোমোপলিস্যাকারাইড। অনেক এক্সাম্পল আছে হোমোপলিস্যাকারাইড, যেমন একটা হচ্ছে স্টার্চ, STARCH, স্টার্চ, বা আমরা যাকে বাংলায় বলি শ্বেতসার। এই স্টার্চ বা শ্বেতসার হলো উদ্ভিদের প্রধান স্টোরেজ শর্করা। তাহলে এটা মনে রাখবে, উদ্ভিদের প্রধান স্টোরেজ শর্করার নাম কি, স্টার্চ। এবার স্টার্চের মধ্যে স্টার্চ দুই ধরনের হয়, একটা স্টার্চকে বলে অ্যামাইলোস, আর একটা স্টার্চকে বলে অ্যামাইলোপেকটিন। স্টার্চ কেবলমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি, আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, ভালো করে বলতে গেলে আলফা গ্লুকোজ দিয়ে কেবলমাত্র স্টার্চ তৈরি হয়। এবার মনে করো একটা কোষের মধ্যে এই জায়গায় স্টার্চ আছে, তুমি এখানে দুই ধরনের স্টার্চ সাধারণত গ্র্যানুল হিসেবে পাওয়া যায়, মানে এগুলো হচ্ছে স্টার্চ গ্র্যানুল, দানা দানা, গ্র্যানুল মানে হচ্ছে দানা। এই গ্র্যানুলের মধ্যে তুমি অ্যামাইলোজও পাবা, আবার অ্যামাইলোপেকটিনও পাবা। ক্লিয়ার? এবার কিভাবে অ্যামাইলোজটা তৈরি হচ্ছে সেটা দেখো। একটা অ্যামাইলোজের মধ্যে গ্লুকোজের সংখ্যা অনেক হতে পারে, 300টাও হতে পারে, 400টাও হতে পারে, 500টাও হতে পারে, তো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এখানে 30টা আছে বা 35টা আছে, ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এবার অ্যামাইলোজটা দেখো, জাস্ট কিছুই না, অ্যামাইলোজটা হচ্ছে আনব্রাঞ্চ হয়, আনব্রাঞ্চ মানে এর কোনো শাখা নেই। কেমন, জাস্ট ডি গ্লুকোজগুলো, আলফা ডি গ্লুকোজগুলো পরপর যুক্ত হবে। তাহলে এখানে তুমি গ্লুকোজের ছবি দেখো, OH H OH OH H H OH H CH2OH। এবার এর সাথে আরেকটা আমাদের গ্লুকোজ এসে যুক্ত হবে, H। আমি বেশি কিছু করছি না এখানে, বাকিগুলো আমি দিচ্ছি না, HOH। এবার দেখো গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে এবং এখান থেকে OH-টা বের হয়ে যাবে আর এখান থেকে H-টা বের হবে। তাহলে আমি লিখে দিই এরকম করে, O এরকম করে। সেম আরেকটা শর্করা আসবে, এখানে O, এখানে H, এখানে OH, বাকিগুলো আমি দিচ্ছি না, সেমই হবে, শুধুমাত্র এটা দিচ্ছি, OH, এখানে H, এখানে হচ্ছে আমাদের H বন্ড CH2 OH বন্ড CH2 OH। তাহলে এখানে গ্লাইকোসিলিক বন্ড, এখান থেকে OH, এখান থেকে H, তাহলে এটা চলে যাচ্ছে। এরকম করে গ্লুকোজ যুক্ত হতেই থাকবে। প্রথম যে গ্লুকোজটা, তার এই প্রান্তে দেখাতো কোনো অ্যানোমারিক কার্বন আছে কিনা, এটা তো 1 নাম্বার কার্বন, তাই না? তাহলে এদিকে কোনো অ্যানোমারিক কার্বন নাই, এই দিকটাকে বলে নন রিডিউসিং এন্ড। কি জিনিস আমরা আসবো, যখন রিডিউসিং সুগার পড়াবো তখন আসবো। আর যেদিকে নতুন শর্করা অ্যাড হবে সেদিকে কি, এদিকে অ্যানোমারিক কার্বন আছে, তার মানে নতুন শর্করা এদিকে অ্যাড হবে, এটাকে বলে রিডিউসিং এন্ড। নন রিডিউসিং মানে যেখানে আর নতুন শর্করা যুক্ত হবে না, রিডিউসিং এন্ড মানে যেদিকে নতুন শর্করা যুক্ত হবে। কেন বলে সেটাকে পরে আসছি।
তাহলে এটা হচ্ছে অ্যামাইলোজ, এর এটা আনব্রাঞ্চ কোন রকম শাখা দেখতে পাচ্ছ না, এর মধ্যে কোন বন্ধনী পাচ্ছ, কেবলমাত্র আলফা 1,4 বন্ধনী দেখতে পাচ্ছ। এই দেখো আলফা 1,4 এক নম্বরের সঙ্গে 4 নম্বরের বন্ধনী, এবং শর্করাগুলো কি আলফা গ্লুকোজের। ক্লিয়ার? এবার আমরা আসবো অ্যামাইলোপেকটিন। এটা কেমন? অ্যামাইলোজের মতোই দেখতে হয়, এটা হচ্ছে ব্রাঞ্চড হয় এবং ব্রাঞ্চিং আমরা পাবো আফটার 20 to 25 গ্লুকোজ রেসিডিউস। মানে এই অ্যামাইলোজ যাচ্ছে, মনে করো মানে একটা আলফা 1,4 শৃঙ্খল যাচ্ছে, তার মাঝখানে আর আমাদের একটা শৃঙ্খল সৃষ্টি হয়ে গেল, এটার আবার 25টা পরে আবার একটা শৃঙ্খল পাবা, একটু 25টা পরে আবার শৃঙ্খল পাবা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখ এবার অ্যামাইলোপেকটিনটা কেমন দেখতে, এই গেল, এটা H, এটা OH, বন্ড H, বন্ড CH2OH, বাকিগুলো আমি দিচ্ছি না। তাহলে এটা কেন দিলাম, H, এটা হচ্ছে OH, H, OH, এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে, বাকিগুলো আমি দিতে যাচ্ছি না। H, CH2OH, গ্লাইকোসাইডিক বন্ড হওয়ার পর এটা থেকে OH আর এটা থেকে H বের হয়ে যাবে। তো আর একটা সুগার আমি আঁকি, এখানে H, এখানে OH, যেটা মনে হচ্ছে থাক, H, CH2OH, এখানে OH থাকবে কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড বের হয়ে গিয়ে এরকম পাবা। এবার আরেকটা আমি এখানে সুগার রাখি, H, OH, একটু ভুলে গেল, আর একটু চাপাই নিই, কেন চাপাচ্ছি সেটা বলবো। H, OH, H, OH, OH, H, H, OH, এদিকে আর একটা সুগার, H, OH, এদের মাঝখানে আবার গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে, তাই এরকম দেখতে হবে। তো আচ্ছা, আমি আর বেশি কিছু করতে যাচ্ছি না। তো মনে করো এদিকে আবার অনেক শর্করা যুক্ত হয়ে আছে, মেন বিষয়টা আমি করে ফেলছি, তাই এদিকে আমি আর করতে যাচ্ছি না। এবার দেখো এখানে যেমন আলফা 1,4 বন্ধনী দেখা যায়, এখানে আলফা 1,4 বন্ধনী দেখা যায়, তাছাড়াও আলফা 1,6 বন্ধনী দেখা যায়। কোথায়? ব্রাঞ্চিং এ। এই দেখো এখানে আলফা 1,4, নিচের যে চেনটা দেখছো এটা আলফা 1,14 বন্ধনী দেখতে পাচ্ছ, আর উপরে এই যে এটা কি 1 নাম্বার কার্বন আর এটা কি 6 নাম্বার কার্বন। এবার এর যে অ্যানোমারিক কার্বন, সেখান থেকে আমাদের OH বের হয়ে যাবে, OH বের হয়ে গেল, আর এখান থেকে H বের হয়ে যায়, গেল। তাহলে কি হবে বলো তো ব্যাপারটা, তাহলে ব্যাপারটা হবে কি, এই OH চলে গেল আর এখান থেকে H চলে গেল, তার মানে C বন্ড এটা তৈরি হবে, বুঝা গেল? তাহলে এইখানে বন্ধনীটার নাম কি, আলফা 1,6 বন্ধনী। তাহলে এটা হচ্ছে অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার। তাহলে অ্যামাইলোপেকটিনে কোন বন্ধনী দেখা যায়? অ্যামাইলোপেকটিনে আমাদের কি বলে আলফা 1,6 বন্ধনী দেখা যায়। এটা হচ্ছে আমাদের অ্যামাইলোপেকটিনের ছবি, প্লাস আলফা 1,4 বন্ধনী দেখা যায়। তাহলে দুইটা বন্ধনী দেখা যায়, এটা ছিল আনব্রাঞ্চড, এটা হচ্ছে ব্রাঞ্চ।
যেখানে 20 থেকে 25টা রেসিডিউ পর পর এরকম ব্রাঞ্চিং দেখা যাবে। এবার ব্রাঞ্চিং এর মধ্যে আবার এরকম করে কিন্তু চেন থাকবে, ঠিক আছে? গেল। তাহলে এইটার এইদিকে হচ্ছে রিডিউসিং এন্ড, এটা হচ্ছে নন রিডিউসিং এন্ড, এটা হচ্ছে নন রিডিউসিং এন্ড। এবার একটা জিনিস মনে রাখবে, প্রথমে এই দুইটা চেনই তৈরি হয়, তারপর তাদের মধ্যে জোড়া লাগে, বুঝলে? মানে এরকম অনেক বড় একটা লম্বা চেন তৈরি হয়েছে আর নিচেও একটা লম্বা চেন তৈরি হয়েছে, তারপর তাদের মধ্যে জাস্ট যোগ হবে। তার জন্যই পরবর্তীতে পিছন দিক থেকে আর কেউ যুক্ত হয় না, যা যুক্ত হবে এবার এর সঙ্গে যুক্ত হবে আবার একটা ব্রাঞ্চিং দেখা যাবে, ওই ব্রাঞ্চের সঙ্গে দেখা গেল আর একটা চেন যুক্ত হয়ে গেছে, আবার যাবে আবার একটা ব্রাঞ্চিং দেখা যাবে, তার সঙ্গে আবার একটা এরকম চেন যুক্ত হয়ে গেছে। এইবার তুমি যদি স্টার্চের পরীক্ষা করতে চাও যে কোথাও কোনো সলিউশনের মধ্যে স্টার্চ আছে কিনা, তার জন্য একটা পরীক্ষা করতে হয়, এটাকে বলে আয়োডিন টেস্ট। এই আয়োডিন টেস্টে এই যে অ্যামাইলোজটা আছে না, অ্যামাইলোজটা এরকম করে পেঁচিয়ে থাকে। অ্যামাইলোজের কথা বললাম, কিন্তু অ্যামাইলোজ এরকম পেঁচিয়ে থাকে। এই প্যাচগুলোর মধ্যে আয়োডিন বা I2 এসে যুক্ত হয়। আয়োডিন যুক্ত হলে সেটাকে আমরা ব্লু কালার, আমরা প্রেসিপিটেশন পাবো। আয়োডিন টেস্টের পর যদি তুমি ব্লু কালার সলিউশন পাও, তার মানে ওখানে স্টার্চ আছে। কিন্তু সেই ব্লু কালারটা কিসের? এই অ্যামাইলোজের, মানে অ্যামাইলোজের জন্য সেই ব্লু কালারটা হয়, অ্যামাইলোপেকটিনের জন্য কিন্তু না। বুঝা গেল? তা এই ছিল আমাদের হোমোপলিস্যাকারাইড একটা এক্সাম্পল, সেটা হচ্ছে স্টার্চ। এরপরে আমরা পরবর্তী, যদি তোমাদের কারো ছবি তোলার থাকে তুলে নাও, আমি মুছে দিব এবার। এরপর আমরা পড়ব 2 নাম্বার হোমোপলিস্যাকারাইড, সেটা হচ্ছে সেলুলোজ, মোস্ট abundant, abundant abundant biopolymar, পলিমার। কি বলছে? সেলুলোজ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের কি? সেলুলোজ। ঠিক আছে? তাই এই জিনিসটা মনে রাখবে। আমি একবার ভিডিওটা চেক করি যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। একদম পারফেক্ট। 28 মিনিটের ক্লাস হয়েছে এখন পর্যন্ত। তো সবচেয়ে বেশি পরিমাণে আমাদের সেলুলোজ পাওয়া যায়। সেলুলোজ কি দিয়ে তৈরি? সেলুলোজ হচ্ছে বিটা গ্লুকোজ দিয়ে তৈরি। আগেরটা ছিল আলফা গ্লুকোজ, এইটা বিটা গ্লুকোজ, কিছুই না, সেম জিনিস। এই দিলাম একটা গ্লুকোজের ছবি আমি আঁকলাম, এই দিলাম। বিটা মানে OH-টা উপরে দিয়ে থাকবে, H-টা নিচের দিকে, এখানে H, এখানে CH2OH। বিটা মানে OH-টা এই CH2OH এর কাছে থাকবে। এবার এখানে H, OH, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH। তাহলে এটা হচ্ছে বিটা গ্লুকোজের ছবি। আরেকটা বিটা গ্লুকোজের ছবি আঁকি আমরা। এখানেও OH, H, H, OH, OH, H। একটা জিনিস বিটা গ্লুকোজই থাকে, কিন্তু না প্রথমটা পরবর্তীটা 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? ব্যাপারটা হবে এমন, বলতে ভুলে যাচ্ছিল, দেখো। তাহলে এইটা আবার উল্টা দিকে চলে আসবে, এরকম গেল। তাহলে বাকি জিনিসগুলো সেম। তাহলে এটা যদি এখানে চলে আসে, তার মানে এইটা হবে এরকম, H-টা ভিতরে, OH-টা উপরে। এইটাতে কি হবে? H-টা এখানে, OH-টা এখানে। তাহলে এখানে কি হবে? H-টা এখানে, CH2OH এখানে। তারপরে এইটা তাহলে কি হবে? OH যাবে উপরে, H আসবে নিচে। এটা কি হবে? H, এটা হবে OH। তাহলে যা গঠন যা ছিল তাই সেমই থাকবে। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে?
তাহলে তুমি কি পাবে 180 ডিগ্রি রোটেশন পাবে, ঠিক আছে। তো এবার তাদের মধ্যে কি হবে, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। তাহলে এটা অ্যানোমারিক কার্বন, এখান থেকে OH বের হবে আর এখান থেকে H বের হবে। তাহলে কেমন হবে, এই H বের হলো, এখান থেকে OH বের হলো, আমরা টোটাল স্ট্রাকচারটাকে আমরা এরকম করে লিখতে পারি, ঠিক আছে। এবার পরেরটাতে রাখি, এর পরেরটা গ্লুকোজটা আবার 180 ডিগ্রি রোটেট হবে, মানে আবার এটা হবে। তাহলে দেখো আমি এখানে দিচ্ছি, এটা এরকম 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 এরকম। তাহলে বিটা যেহেতু তার মানে OH উপরে, H এখানে, এরপরে হচ্ছে আমাদের H এখানে, OH এখানে, OH এখানে, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে CH2OH। আবার সেম, এখান থেকে আমাদের OH বের হবে, এখান থেকে H, তার মানে ব্যাপারটা হবে এমন। হ্যাঁ আমি কাজ করতেছি। তার মানে এখানে যে বন্ধনীটা দেখতে পাচ্ছি সেটা কি বন্ধনী, বিটা 1,4 বন্ধনী। আগেরগুলো ছিল আলফা, এবার বিটা, জাস্ট কিছুই না, এরকম করে চলতেই থাকবে সেলুলোজ, ঠিক আছে। আমাদের দেহে এই বিটা 1,4 বন্ধনীকে ভাঙার জন্য যে উৎসেচক দরকার তার নাম হচ্ছে সেলুলেস, AAC থাকবে, উৎসেচকের শেষে AAC থাকে। এই উৎসেচকটা আমাদের দেহে পাওয়া যায় না, তার জন্যই আমরা সেলুলোজকে পরিপাক করতে পারি না। আমাদের যে অ্যাপেন্ডিক্স, আমাদের যে পূর্বপুরুষ ছিল তাদের অ্যাপেন্ডিক্সের মধ্যে সেলুলোজ পরিপাককারী ব্যাকটেরিয়া বসবাস করত, তারা এই উৎসেচকটা বের করতে পারত। কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স কেন নিষ্ক্রিয়, কারণ সেখানে সেলুলোজ পরিপাককারী কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না। কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া তারা কিন্তু আবার এই সেলুলোজকে পরিপাক করতে পারে, কারণ তাদের দেহে কি থাকে, এই উৎসেচকটা থাকে। গরু ছাগল এদের দেহে কিন্তু এই উৎসেচকটা থাকে, খরগোশ এদের মধ্যে এই উৎসেচকটা থাকে। উৎসেচক কেন থাকে, কারণ সেলুলোজ পরিপাককারী ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে, বুঝা গেল, কারণ তাদের অ্যাপেন্ডিক্স সক্রিয় অঙ্গ। এই জিনিসগুলো এভাবে পড়তে হবে, তাহলে মনে থাকবে। তাহলে সেলুলোজ বোঝা গেল, সেলুলোজ শেষ। এইবার আমরা করব গ্লাইকোজেন। গ্লাইকোজেন এটা হচ্ছে প্রাণীদের প্রধান স্টোরেজ শর্করা। এটা আমি বিশেষভাবে আঁকতে যাব না, কারণ এখানে গ্লাইকোজেন কেমন দেখতে, অ্যামাইলোপেকটিনের মতো দেখতে, এবং এখানেও ওই দুইটা বন্ধনী দেখা যায়, আলফা 1,4 বন্ধনী দেখা যায়, আর একটা হচ্ছে আলফা 1,6 বন্ধনী দেখা যায়। তোমরা একটু আগেই পড়ালাম আমি স্টার্চের ওখানে অ্যামাইলোপেকটিন, সেম জিনিস, শুধুমাত্র এই যে ব্রাঞ্চিং গুলো আগে ছিল 20 থেকে 25টার পর পর দেখা যাচ্ছে স্ট্রেট চেন, তারপর ব্রাঞ্চিং, স্ট্রেট চেন, তারপর ব্রাঞ্চিং। এখানে শুধু ব্রাঞ্চিংটা 8 থেকে 10টা গ্লুকোজ পর পর দেখা যাবে। তাহলে ডিফারেন্সটা শুধু এতটুকুই, আগেরটা 20 থেকে 25টা আর এখানে 8 থেকে 10টা পর পর, ঠিক আছে, গেল। তাহলে গ্লাইকোজেনও আমাদের গেল। লাস্ট আমাদের যে হোমোপলিস্যাকারাইড বাকি থাকলো, আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই, ইনুলিন। এটা কেবলমাত্র ফ্রুক্টোজ দিয়ে তৈরি, ফ্রুক্টোজ। আমি প্র্যাকটিসও করে নিই এই ছবিটা, তোমরা একটু দেখে নিও। ইনসুলিন না কিন্তু, ইনুলিন এটা একটা শর্করা, যা একটা হোমোপলিস্যাকারাইড, যা কেবলমাত্র ফ্রুক্টোজ দিয়ে তৈরি। এখানে খুব সম্ভবত আলফা 1,2 বন্ধনী দেখা যায়, এটা একটু দেখবে তোমরা, 1,2 বন্ধনী দেখা যায়, কিন্তু আলফা বিটা না কি সেটা আমি বলতে পারলাম না, তাই ইনুলিনটা দেখবে। আরেকটা আমাদের লাস্ট আমি আজকে হোমোপলিস্যাকারাইড পড়াবো, সেটা হচ্ছে আমাদের কি, ওটাকে বলে হ্যাঁ কাইটিন। কাইটিন কি করে, পতঙ্গদের এক্সোস্কেলিটন গঠন করে। পতঙ্গ যে দেহটা, তার বাইরে যে বাদামি রঙের আবরণ থাকে না, সেগুলো তৈরি করে কে, কাইটিন। কাইটিন কি দিয়ে তৈরি, এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন দিয়ে তৈরি। কেমন দেখতে, ওই গ্লুকোজের মতোই। এটা একটা অ্যামিনো সুগার,
H OH H N C ডবল বন্ড O CH3। আমি একবার স্ট্রাকচারটা দেখব, আমি ঠিক করলাম কিনা আমি নিজেও জানি না, এটা প্র্যাকটিস করে নিই অ্যাকচুয়ালি। H CH2OH, এটা কিসের ছবি? N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, গ্লুকোসামাইন। এরপরে এটাকে রোটেট হয়ে যায় 180 ডিগ্রি সেলুলোজের মতো। কিন্তু আমাকে একবার স্ট্রাকচারটা মেলাতে দাও, হ্যাঁ, নাহলে ভুল করিয়ে দিয়ে কোনো ঠিক হবে না। এটা আমি একটু একটা প্র্যাকটিস করি নি। কতগুলো মনে রাখবা বলো? ইউটিউবে মনে হয় না এরকম করে তোমাদেরকে কেউ দেখিয়ে দিবে। আমি যতগুলো ভিডিও দেখেছি, আমি চেক করার জন্য দেখি যে কে কেমন পড়াচ্ছে বা কীভাবে পড়ালে ভালো হয়, আমি সেই জন্য দেখি যে জাস্ট উপরে উপরে পড়ায় চলে যায়, বেশি জানি। কাইটিনের মধ্যে স্ট্রাকচারটা একদম সঠিক করেছি, একদম ঠিক করেছি। শুধুমাত্র আমাদের তাহলে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, কিন্তু সেটা কি বিটা। বিটা যদি হয় তাহলে তো এইটুকু জায়গায় শুধু আলাদা হবে, তাহলে এখানে OH আর এখানে H, তাহলে বিটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন দিয়ে তৈরি। এবার আরেকটা আমি আর কি এরকম সেম জিনিস কিন্তু উল্টায় আঁকবো আমি। 100 ডিগ্রি রোটেশন হয়ে গেছে, 180 ডিগ্রি রোটেশন। তাহলে এখানেও তুমি সেলুলোজের মতো 180 ডিগ্রি রোটেশন পাবা, রোটেশন একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পরে। তাহলে 180 ডিগ্রি মানে এখানে চলে আসলো, তারপর যা আছে তাই করো, উপরে এইবার H, নিচে OH, এইখানে হবে তোমার H, এখানে CH2OH, তারপর এখানে হবে তোমার ভিতরে H আর উপরে N বন্ড C ডবল বন্ড O বন্ড CH3। তারপরে এই পজিশনে তুমি কি করবা, আবার 180 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে OH-টা উপরে, H-টা নিচে, এখানে হচ্ছে এখানে হচ্ছে OH আর এখানে হচ্ছে H। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে তোমার 1 2 3 4 নাম্বার কার্বন। তাহলে এখান থেকে আমাদের OH বের হয়ে যাবে, এই OH বের হয়ে গেল, আর এখান থেকে H বের হয়ে যাবে। তাহলে কেমন হবে স্ট্রাকচারটা? এমন। তাহলে এই বন্ধনীটার নাম কি? বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী। দেখা যাবে এখানেও এরকম করে চলতেই থাকবে স্ট্রাকচার। এরপরেরটা আবার এরকম জায়গায় চলে আসবে, আমি আরেকটা করিয়ে দিই। এরপরে স্ট্রাকচারটা এমন হবে, আমি কিছু করতে যাব না এবার, শুধুমাত্র 2 নম্বর পজিশনটা আঁকবো। H N C ডবল বন্ড O CH3, যেহেতু বিটা তাই OH-টার উপরে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, টোটালটাই করে দিলাম CH2OH। তাহলে এখান থেকে OH, এখান থেকে H বের হয়ে গেলে বাকি থাকবে শুধুমাত্র গঠনটা এমন। তাহলে এরকম করে চলতেই থাকবে। এটা হচ্ছে তোমাদের কাইটিনের গঠন। তাহলে এই হচ্ছে পলিস্যাকারাইড। এবার হেটারো পলিস্যাকারাইডের মধ্যে শুধু একটা এক্সাম্পল আমি বলবো, সেটা হচ্ছে এই যে হাইলুরোনিক অ্যাসিড, যেটা ডি গ্লুকুরোনিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল ডি গ্লুকোসামাইন দিয়ে তৈরি। কন্ড্রিয়ন সালফেট, যেটা ডি গ্লুকুরোনিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন দিয়ে তৈরি। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর এখানে হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। তো এই হচ্ছে স্ট্রাকচার। এরপর তাহলে এটা হচ্ছে নন রিডিউসিং এন্ড আর এটা হচ্ছে আমাদের রিডিউসিং এন্ড। এইবার আমরা একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে রিডিউসিং আর নন রিডিউসিং জিনিসটা কি। লাস্ট এইটাই পড়া। আমাদের পড়ার লাস্ট পার্ট হচ্ছে রিডিউসিং সুগার। কি জিনিস এটা আবার? সুগার which have free anomeric CHO
or ketone group can reduce cupric ion into cuprous ion is called reducing sugar। মানে যে সকল সুগারের মধ্যে ফ্রি অ্যানোমারিক কার্বন এবং যার মধ্যে সিএইচও এবং বা কিটো গ্রুপ থাকবে তারা কি করতে পারে, কিউপ্রিক আয়নকে মানে Cu2+ অবস্থা থেকে Cu2O তে কনভার্ট করতে পারে। তাদেরকে আমরা কি বলতে পারি, রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কে কে না সেটা আগে মনে রাখো। একটা হচ্ছে সুক্রোজ, ট্রি হ্যালোস, আর হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো কিন্তু রিডিউসিং সুগার না। বাকি যতগুলো সুগার আছে সব রিডিউসিং সুগার, মানে তোমাদের গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এগুলো সব হচ্ছে রিডিউসিং সুগার। কিন্তু এই ডাইস্যাকারাইডদের মধ্যে সুক্রোজ আর ট্রি হ্যালোস আর সমস্ত পলিস্যাকারাইড হচ্ছে আমাদের নন রিডিউসিং সুগার। তাহলে সেটা হোমোপলিস্যাকারাইড হোক বা হেটারো হোক, সেটা হচ্ছে কি নন রিডিউসিং সুগার। তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কেন, এবার পলিস্যাকারাইড যখন আমি পড়াচ্ছি এক পাশে নন রিডিউসিং এন্ড ছিল আর একটা রিডিউসিং এন্ড ছিল। রিডিউসিং এন্ড থাকে কিন্তু রিডিউসিং সুগার না, সেটা দুটো আলাদা জিনিস। রিডিউসিং এন্ডের সঙ্গে রিডিউসিং সুগারকে মেলাতে যাবে না, ঠিক আছে? কেন সেটা আমি বলছি। তো সুগার টেস্টিং এর জন্য আমরা দুটো পরীক্ষা করি। একটা হচ্ছে আমাদের ফেলিংস টেস্ট আর একটা বেনেডিক্ট টেস্ট। ফেলিংস টেস্ট আর একটা হচ্ছে আমরা করি বেনেডিক্ট টেস্ট। এটা তোমরা তোমাদের ক্লাস 11 এর প্র্যাকটিক্যালি এটা শেখাবে, তাই আমি যাবো না বেশি কিছু। আমি জাস্ট এতটুকু বলবো, উভয় ক্ষেত্রেই কপার থাকে, এই কপার সালফেট এগুলো থাকে। এইবার রিডিউসিং সুগারের আমরা যখন সুগারের এই সাইক্লিক স্ট্রাকচারটা পড়ছি এবং যখন আমি তোমাদের ওই কি জন্য বলে স্ট্রেট চেন থেকে সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি হওয়া শেখাচ্ছিলাম, একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু এরকম করে অ্যারো দিচ্ছিলাম, মানে উভয় চিহ্ন দিচ্ছিলাম যে এই সাইক্লিক স্ট্রাকচারটা খুলে আবার কিন্তু স্ট্রেট চেন তৈরি করতে পারে। তাহলে এই সাইক্লিক স্ট্রাকচার এখানে কি থাকবে, এইচ, আর এখানে ওইচ থাকে। এবার যখন আমি এইটুকু জায়গার ছবি আঁকবো, এইটুকু জায়গা মানে যখন জলীয় দ্রবণে এটা তো খুলতেও পারে, তার মানে আমরা এরকম করে লিখতে পারি না, এইচ সি ওইচ এরকম করে, অথবা এই শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা এরকম করে লিখতে পারি, যে ডাবল বন্ড ও। সুগারের প্রথমে কে থাকে, এরকম করে অ্যালডিহাইড গ্রুপ থাকে, প্রথম অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা এরকম করে লিখলো, তাহলে এটা আছে আমাদের ফ্রি অ্যালডিহাইড গ্রুপ, ফ্রি অ্যালডিহাইড গ্রুপ। এবার রিডিউসিং এন্ড কোনটাকে বলছি, এই দিকেরটাকে। তুমি ছবিগুলো এর আগেরগুলো যদি মনে করতে পারো, স্টার্চ সেলুলোজের ক্ষেত্রে রিডিউসিং এন্ড এদিকে বলছিলাম, কারণ ওইদিকে এই অ্যানোমারিক এন্ডটা ছিল। এবার যখনই তুমি এই ফেলিং টেস্টে এই কপার সালফেট দিচ্ছ, কপার সালফেটের মধ্যে কি আছে, Cu2+ আছে। এবার এই Cu2+ তীব্র অক্সিডেটিং এজেন্ট, এই হচ্ছে অক্সিডেটিং এজেন্ট, এবং এ সবসময় ইলেকট্রন চায়, ঠিক আছে? এ কি বললাম, সবসময় ইলেকট্রন চায়। এবার তুমি যখন একটা সুগারের সলিউশনের মধ্যে এই কপার সালফেট দিচ্ছ, ওই কপার সালফেট সুগার থেকে ইলেকট্রন চাবে। এবার ইলেকট্রনটা কোথা থেকে পাবে, এই ফ্রি অ্যানোমারিক ফ্রি যে আমাদের অ্যালডিহাইড বা কিটো গ্রুপ আছে, আমি প্রথমে অ্যালডিহাইড গ্রুপের কথা বলছি, সেখানে এই বন্ধনীটাকে বলে ডেল্টা, এটাকে বলে পাই। ডেল্টাটা শক্তিশালী, পাইটা দুর্বল হয়। কিন্তু এই বন্ধনীটা যে আছে সি বন্ড এইচ, এটা আরো দুর্বল এদের তুলনায়, মানে পাই বন্ধনীর থেকেও দুর্বল হচ্ছে সি বন্ড এইচ বন্ধনীটা।
তাই এই কপার কি করে, এই বন্ধনটাকে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে তার যে দুটো ইলেকট্রন এ নিয়ে নেয়, এবং আমরা H+ আয়নটা জলীয় দ্রবণে পাই। বুঝা গেল? তাহলে ইলেকট্রন যখন কপার পেয়ে যাচ্ছে, সে কি করে, Q+ আয়নে পরিণত হয়। Q+ এখানে অক্সাইডে পরিণত হচ্ছে, যেটার তুমি একটা রেড কালারের প্রেসিপিটেশন পাবে, রেড কালার। তাহলে যদি সুগারের মধ্যে এই অ্যানোমারিক কার্বনটার মধ্যে যে CHO গ্রুপটা থাকে, তবেই তুমি রেড কালারের প্রেসিপিটেশন পাবে। এবার তুমি সুক্রোজের ক্ষেত্রে মনে করো, সেখানে আলফা, যে সুক্রোজের ক্ষেত্রে যদি ছবিটা দেখাই, আমি আঁকতে যাচ্ছি না, এই সুক্রোজের ছবিটা, সেখানে দেখবে ওই এই পাশে অ্যানোমারিক কার্বন আর এদিকের অ্যানোমারিক কার্বন দুটি গ্লাইকোসাইডিক বন্ধনীতে যুক্ত হয়ে আছে। তাহলে কি ফ্রি অ্যানোমারিক কার্বন কোনো পাশে আছে? নেই। তুমি এদিকে দেখবে না ফ্রি অ্যানোমারিক কার্বন, তার জন্য সুক্রোজ নন রিডিউসিং সুগার। এবার আলাদা প্রশ্ন, যে পলিস্যাকারাইডের মধ্যে তো রিডিউসিং এন্ড থাকে। হ্যাঁ, আমি মানছি যে পলিস্যাকারাইডের মধ্যে রিডিউসিং এন্ড থাকে, কিন্তু একটা পলিস্যাকারাইড প্রচুর লম্বা হয়, আর মনে করো এটা শেষ প্রান্ত, এদিকে নতুন সুগার যুক্ত হবে, সুগার, এটা হচ্ছে শেষ প্রান্ত। তাহলে এইদিকে সুগারটা গঠন হওয়া শুরু হয়েছে, এইদিকে হচ্ছে শেষ হবে মনে করো। তাহলে এটা তো হচ্ছে নন রিডিউসিং এন্ড, সেটা জানি। আর এইদিকে আছে আমাদের রিডিউসিং এন্ড। কিন্তু পলিস্যাকারাইডের স্ট্রাকচারটা এতটাই বড় হয় যে এই রিডিউসিং এন্ডটা কোথায় ভিতরে ঢুকে থাকে, সেখানে কপার গিয়ে তার সঙ্গে বাইন্ড করা খুব মুশকিল হয়, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করা খুব মুশকিল হয়। তার জন্য পলিস্যাকারাইডের মধ্যে রিডিউসিং এন্ড থাকে, কিন্তু সে রিডিউসিং সুগার না, তার কপারকে রিডিউস করার ক্ষমতা অনেক কম। বোঝা গেল? মানে কেন রিডিউসিং সুগার না, আমি এটা বলে দিলাম। এইবার এবার একটা বিক্রিয়া আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। এই বিক্রিয়াটা একটু মনে রেখো তোমরা রিডিউসিং টেস্টের ক্ষেত্রে। কোন টেস্টের মাধ্যমে করা হয় আমি বলে দিলাম, এই বিক্রিয়াটা একটু মনে রাখবে। এই মনে করো আমি গ্লুকোজের ছবি আঁকলাম, গ্লুকোজে 4টা CHOH থাকে, এই অ্যালডিহাইড গ্রুপ প্লাস 2Cu2+, এরকম করে লেখে SO4। এটা হচ্ছে কপার সালফেট, যা ফেলিং সলিউশনের মধ্যে পাবে। এটাকে হিট করতে হয়, হিট করলে তুমি কি পাচ্ছ, CH2OH, CHOH4 অ্যাসিডে পরিণত হয়ে গেল, প্লাস এই যে Q+ অক্সাইড, যেটা তুমি রেড কালার পাচ্ছ, প্লাস 4H+ প্লাস SO4-, এটা হচ্ছে কিউপ্রিক সালফেট। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড। এবার শর্করা থেকে ইলেকট্রন কার কাছে আসছে, কপারের কাছে আসছে। আর যখন আমাদের ওই যে বন্ধনীটা ভেঙে যাচ্ছে, আমি কি বলছিলাম, এই শর্করা এই বন্ধনীটা তো ভেঙে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, এবং এরপরে কি হয়, সে এই যে শর্করাটার এইচটা তো চলে যাচ্ছে এখান থেকে, তাহলে এইচ চলে গেল, তার জায়গায় আমাদের জল থেকে OH এখানে আসে, জল ভেঙে OH আয়ন এখানে আসে। তাহলে কি হবে, আমাদের এই যে অ্যাসিড হয়ে গেল, মানে COOH হয়ে গেল, তার জন্য আমরা গ্লুকুরোনিক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে তোমাদের রিডিউসিং সুগারের গল্প। এটা এনসিইআরটির ইউরিন, প্রেজেন্স অফ সুগার ইন ইউরিন সার্চ করবে গুগলে, সেখান থেকে তুমি এই রিঅ্যাকশনটা পেয়ে যাবে। আমি যতটা পারলাম এই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।
আশা করি কিছু হলেও শিখতে পারবে। এত ডিটেলস মনে হয় না কোনো চ্যানেলে তুমি এটা পাবে। যাই হোক, যারা ক্লাস 11-এর স্টুডেন্ট আছো, ভিডিওগুলো দেখো, কিছু শিখতে পারবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।